বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানি ভালো আছি। আমি মোজাম্মল শিরিনা খাতুন, সহকারী শিক্ষক, সৈয়দ সৈয়দউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি নির্বাচন সম্পর্কে আলোচনা করব। কি শ্রেণী নবম দশম, বিষয় পরিণতি ও নাগরিকতা, অধ্যায় সপ্তম। আজকের পাঠ হচ্ছে নির্বাচন। তাহলে নির্বাচন সম্পর্কে তোমরা সবাই জানো কম বেশি, তাই না? বলো তো দেখি, আমার ভাই, তোমার ভাই, শাহজাহান ভাই, শাহজাহান ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা। এগুলো কোথায় বলে? তোমরা বলতে পারবা? নিশ্চয়ই বলতে পারবা। পারবা না? পারবা, নিশ্চয়ই বলতে পারবা। কোথায়? নির্বাচন। তাহলে আমাদের আজকের পাঠ নির্বাচন। এই নির্বাচন সম্পর্কে তোমাদেরকে বুঝাবো নির্বাচন কিভাবে হয়। হ্যাঁ, নির্বাচন কিভাবে হয়, নির্বাচন কত প্রকার, তারপরে নির্বাচনের পদ্ধতিটি কী ধরনের হতে পারে এবং নির্বাচন কমিশন কিভাবে গঠন হয়, এর ক্ষমতা কি, কাজ কি, এগুলো সম্পর্কে আমি আজকে তোমাদের সামনে তুলে ধরব। তোমরা খাতা কলম নিয়ে আমার সঙ্গে বসো। হ্যাঁ, দেখো তোমরা তোমাদের মোবাইল নিয়ে বসো, তাহলে দেখতে পারবা নির্বাচন ব্যবস্থা সম্পর্কে অনেক সহজেই বুঝতে পারছো। ঠিক আছে? নির্বাচন হচ্ছে, আমরা সহজ কথায় বলবো, প্রতিনিধি বাছাই। এই বাছাইয়ের প্রক্রিয়াটাই হচ্ছে নির্বাচনের মাধ্যমে, সেটা স্থানীয় পর্যায়ে হোক আর জাতীয় পর্যায়ে হোক, সকল পর্যায়ে প্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে জনপ্রতিনিধি বাছাই করাটার মাধ্যমটাই হচ্ছে নির্বাচন। প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াটাই হচ্ছে কি নির্বাচন। এটাকে নির্বাচন বলে। যারা ভোট দেয় তাদেরকে কি বলে? বলতে পারো তোমরা? অবশ্যই বলতে পারো। কি? ভোটার। তাদেরকে বলে ভোটার। যারা ভোট দেয় তাদেরকেই বলা হয় নির্বাচক বা ভোটার। নির্বাচকের সমষ্টিটাই হচ্ছে নির্বাচক মণ্ডলী। তাহলে নির্বাচক মণ্ডলী কি? তাহলে নির্বাচকের সমষ্টি, যারা ভোট দেয় তারাই হচ্ছে নির্বাচক, আর এদেরই সমষ্টিটাই হচ্ছে কি নির্বাচক মণ্ডলী। সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক শাসন পদ্ধতির অন্যতম শর্ত। এছাড়া সামরিক শাসন বা এক ব্যক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থায় কখনো কখনো নির্বাচন হতে পারে। ঠিক আছে? বুঝতে পারছো? তাই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের গুরুত্ব অপরিসীম। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অবশ্যই নির্বাচনের প্রয়োজন আছে। নির্বাচন ছাড়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কাম্য না। ঠিক আছে? নির্বাচনের মাধ্যমে জনমত প্রকাশ পায়। নির্বাচনের মাধ্যমে ভোটারগণ একাধিক প্রতিনিধির মধ্য থেকে কি করে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে। সেই সাথে যে ব্যক্তি বেশি ভোট পায় বা যে দল বেশি ভোট পায় সেই দলই কি করে সরকার গঠন করে। নির্বাচক মণ্ডলী সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধনকারী হিসেবে কাজ করে। কে? নির্বাচক মণ্ডলী কি করে সরকার আর জনগণের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে। সেতু তো চিনো, তাই না? কালভার্ট ব্রিজ চিনো? এক রাস্তার সঙ্গে আর এক রাস্তা কি সম্পর্ক রাখে, এটাই হচ্ছে সেতু, নাকি? সেতুটা ভালোই তোমরা চিনো। তাহলে জনগণ আর সরকারের মধ্যে যে সম্পর্কটা রাখে নির্বাচন মণ্ডলীর মাধ্যমে। ঠিক আছে? তোমরা বুঝতে পারছো? গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনে সরকারের কাছে কি জবাবদিহিতা করতে বাধ্য। তারা সবাই বাধ্য থাকে। একটি দল নির্বাচিত হয়ে সঠিকভাবে জনগণের জন্য কাজ যা করলে পরবর্তী নির্বাচনে জনগণ সাধারণত সেই দলকে আবার যাতে নির্বাচিত করে, আর খারাপ কিছু করলে তো পরবর্তীতে জনগণ সেই দলকে আর কি করবে না, নির্বাচিত করবে না। এটাই হলো নির্বাচন। তাহলে উন্নত গণতান্ত্রিক দেশে এটি যেমন সত্য তেমনি উন্নত দেশের ক্ষেত্রেও এটা সত্যি। ব্রিটেনে 2010 সালে কি হয়েছিল? ব্রিটেনে 2010 সালে যে নির্বাচনে লেবার পার্টির পরিবর্তে সে দেশ কনজারভেটিভ পার্টিকে ভোট দেয়।
তেমনি বাংলাদেশে 2001 সালে, কত সালে? 2001 সালে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপিকে এবং 2008 সালে বিএনপির পরিবর্তে আওয়ামী লীগকে ক্ষমতায় বসায়। কারণ কি? তাদের কার্যকলাপ যখন পছন্দ হয় না, নির্বাচনের মাধ্যমে তাদেরকে এক দলকে সরিয়ে অন্য দলকে আসলে বসায়। ঠিক আছে? তাহলে এইভাবে এই নির্বাচন জনগণের সাথে আর শাসক শ্রেণীর সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে কি করে? কাজ করে, তাই না? বাংলাদেশের স্বাধীনতার পর 1973 সাল থেকে, কত সাল থেকে? 1973 সাল থেকে 2014 সাল পর্যন্ত, এ পর্যন্ত কি এই 40 বছরে কি হয়েছে? কতবার নির্বাচন হয়েছে তোমরা বলতে পারো? 15 বার নির্বাচন। 1973 সাল থেকে 2014 সাল। সাল থেকে 2014 সাল পর্যন্ত, এ পর্যন্ত 15 বার নির্বাচন হয়েছে। কত বছর? 40 বছর। 15 বার নির্বাচন হয়েছে। এর মধ্যে 2 বার ছিল কি ভোট? গণভোট। গণভোট ছিল আর না সবার সামনে সত্যি কি বলে প্রকাশ হয়ে গেল। আর 3 বার হয়েছিল রাষ্ট্রপতি নির্বাচনের পর, 3 বার হয়েছিল রাষ্ট্রপতি নির্বাচন, আর 10 বার হয়েছিল সংসদ নির্বাচন। সংসদ নির্বাচন তো সবাই ছিল, যেমন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে, তিনি কি সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি সরকার হয়েছে, তাই না? এভাবে তাহলে এরকম হয়েছে কতবার সংসদ নির্বাচন? কতবার হয়েছে? 10 বার। কতবার হয়েছে? 10 বার। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সব নির্বাচনের গুরুত্ব মানে অনেক বেশি গুরুত্ব রয়েছে, এর ভূমিকা অনেক বেশি, নির্বাচনের ভূমিকা অনেক বেশি। তাহলে আমরা নির্বাচন কি, কাকে বলে, নির্বাচক কারা, নির্বাচক মণ্ডলী কি, সরকার আর জনগণের মধ্যে বা শাসক শ্রেণীর সঙ্গে জনগণের মধ্যে কিভাবে কাজ করে, যোগসূত্র রক্ষা করে, সেই সম্পর্কে তোমরা বুঝতে পারছো। নির্বাচন কি? তাহলে নির্বাচন সহজ কথা, জনপ্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াটাই হচ্ছে নির্বাচন। তোমরা তাহলে সুন্দরভাবে এই নির্বাচন সম্পর্কে বলতে পারবে। ঠিক আছে? এখন আমি তোমাদেরকে বুঝাবো যে নির্বাচন কত প্রকার। নির্বাচনের প্রকারভেদ, নির্বাচনের প্রকারভেদ। নির্বাচনের প্রকারভেদ। নির্বাচনের প্রকার। নির্বাচন কত প্রকার তোমরা জানো? নির্বাচন 2 প্রকার। নির্বাচন 2 প্রকার, যেমন প্রত্যক্ষ নির্বাচন, পরোক্ষ নির্বাচন। তাহলে কি হলো? প্রত্যক্ষ নির্বাচন যে নির্বাচনে জনগণ সরাসরি ভোট দিয়ে প্রতিনিধি বাছাই করে তাকেই প্রত্যক্ষ নির্বাচন বলা হয়। যেমন বাংলাদেশের সংসদ সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। তাহলে প্রত্যক্ষ নির্বাচন কি? তাহলে তোমরা সেই সম্পর্কে বলতে পারছো? বলতে পারবে? অবশ্যই বলতে পারবে। আর হচ্ছে 2 নম্বরে হচ্ছে পরোক্ষ নির্বাচন। তাহলে পরোক্ষ নির্বাচন কি? জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি বা একটি মধ্যবর্তী সংস্থা নির্বাচিত হয়। মধ্যবর্তী সংস্থা কি হয়? নির্বাচিত হয়। এই জনপ্রতিনিধিগণ ভোট দিয়ে যখন রাষ্ট্রপতি বা সংসদের সংরক্ষিত
আসনের সদস্য নির্বাচন করে তখন তাকে বলা হবে কি পরোক্ষ নির্বাচন। পরোক্ষ নির্বাচন যেমন বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে কি হয় নির্বাচিত হয়, তেমন 300টি আসন হচ্ছে আমাদের প্রত্যক্ষ, আমাদের হচ্ছে 330টি 350টি হচ্ছে সংসদ সদস্য, কতটি 350টি, এর মধ্যে 300টি হচ্ছে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে হয়, আরও আছে 50টি সংরক্ষিত আসন, এগুলো হচ্ছে মহিলা আসন। এগুলো কিভাবে নির্বাচিত হয়, এই 300 জন সংসদ সদস্যের ভোটের মাধ্যমে এরা কি হয় নির্বাচিত হয়, এটাই হচ্ছে পরোক্ষ নির্বাচন। অবশ্যই তোমরা বুঝতে পারছো প্রত্যক্ষ নির্বাচনটা কি আর পরোক্ষ নির্বাচনটা কি, ঠিক আছে? তাহলে নির্বাচন কত প্রকার? 2 প্রকার, কি কি? প্রত্যক্ষ নির্বাচন ও পরোক্ষ নির্বাচন। তাহলে এখন তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আবার মার্কিন যুক্তরাষ্ট্রেও রাষ্ট্রপতি মধ্যবর্তী সংস্থা দ্বারা নির্বাচিত হয়, এটাও তোমরা তাহলে বুঝতে পারছো। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নির্বাচনের পদ্ধতি। নির্বাচনের পদ্ধতি নির্বাচনের পদ্ধতিটা কি? তাহলে দেখো নির্বাচনের পদ্ধতি বলতে বোঝায় কিভাবে ভোট প্রদান করে, প্রার্থী বাছাই করা হয়। বর্তমান ভোট প্রদানের 2টা পদ্ধতি রয়েছে, একটা হলো প্রকাশ্য ভোটদান পদ্ধতি আর একটা হচ্ছে গোপন ভোটদান পদ্ধতি। তাহলে নির্বাচনের পদ্ধতি কয় প্রকার? 2 প্রকার বর্তমানে, একটা হচ্ছে প্রকাশ্য ভোটদান পদ্ধতি আর একটা হচ্ছে গোপন ভোটদান পদ্ধতি। প্রকাশ্য ভোটদান পদ্ধতিতে ভোটারগণ নিজ নিজ পছন্দের ব্যক্তিকে সকলের সামনে প্রকাশ্যে ভোট দিতে পারেন বা দেন। এতে ভোটারগণ প্রকাশ্যে হাততালি বা হাত তুলে সমর্থন দান করেন, এটাই হচ্ছে প্রকাশ্য ভোটদান পদ্ধতি। আর অন্যদিকে গোপন ভোটদান পদ্ধতি হলো ভোটারগণ গোপনে ব্যালট পেপারের মাধ্যমে বা পছন্দের ব্যক্তির নামের পাশে বা নির্ধারিত স্কিম বা চিত্র রেখে এখানে ভোট প্রদান করে। বর্তমান এই গোপন ভোটদান পদ্ধতিটা খুবই জনস্বীকৃতি এবং জনপ্রিয় ও জনস্বীকৃত। তাহলে নির্বাচনের পদ্ধতি কয় ধরনের? 2 ধরনের। তাহলে প্রকাশ্য ভোটদান পদ্ধতি আর গোপন ভোটদান। প্রকাশ্য ভোটদান কিভাবে দেয়? মানে পছন্দের লক্ষ্যে সবার সামনে হাঁ বা জয়ধ্বনি তুলে তাদেরকে দেওয়া হয়। আর অন্যদিকে গোপন ভোটদান পদ্ধতিটা হলো ব্যালট পেপারের মাধ্যমে পছন্দকৃত ব্যক্তিকে পাশে বা কোনো নামের পাশে কোনো চিহ্ন বা চিত্র রেখে এখানে তারা সিল দিয়ে তারা ভোট প্রদান করে। তাহলে তোমরা এটা খুব সুন্দর বুঝতে পারছো। এক ব্যক্তির এক ভোট নির্বাচন পদ্ধতির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে এক ব্যক্তির এক ভোট। এক ব্যক্তির এক ভোট বর্তমান সর্বত্রে গৃহীত, এই ব্যবস্থাটা সবখানে আছে। এই পদ্ধতিতে একটি আসনের জন্য যে কোনো সংখ্যক প্রার্থীর মাঝখানে থেকে একটা ভোটে থাকবে, প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর একজন ভোটার কেবল তার একটা ভোট থাকবে, পছন্দের প্রার্থীকে ভোটার কি করবে? ভোট দেবে। এটাই হলো এই ভোট, যিনি এখান থেকে বেশি সংখ্যক বা সংখ্যাগরিষ্ঠতা ভোট পাবেন তিনি এখানে নির্বাচিত হবেন। তাহলে তোমরা নির্বাচনের পদ্ধতি সম্পর্কেও বুঝতে পারছো। তাহলে আমি তোমাদের সঙ্গে নির্বাচন সম্পর্কে আলোচনা করলাম, নির্বাচন কত প্রকার সে সম্পর্কে আলোচনা করলাম, নির্বাচনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম। তোমরা এগুলো খুব সুন্দর করে তাহলে বুঝতে পারছো না? এখন নির্বাচন কমিশন, নির্বাচনের আরেকটি এটারই একটা অংশ। তাহলে নির্বাচন কমিশন, আমি নির্বাচন কমিশন তারপরে এর গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে এখন আলোচনা করব।
কমিশন নিয়ে এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, সামাজিক প্রতিষ্ঠানগুলো নির্মাণের পূর্বশর্ত হচ্ছে কার্যকর নির্বাচন ব্যবস্থা। কার্যকর নির্বাচন ব্যবস্থা, অন্য কথায় নির্বাচনের উপর জনগণের আস্থা আছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের রক্ষা করে। গণতন্ত্রকে রক্ষা করতে হলে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন। আর এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অনুষ্ঠানের দায়িত্ব পালন করে কে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দায়িত্ব পালন করে কে? এটা তোমরা বুঝতে পারছো, তাই না? কে? নির্বাচন কমিশন। তাহলে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়? নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়? তাহলে নির্বাচন কমিশনের গঠন। নির্বাচন কমিশনের গঠন। তাহলে দেখো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের আওতায় নির্বাচন কমিশনটা গঠিত হয়। নির্বাচন কমিশনটা কিভাবে গঠিত হয়? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের আওতায় এটা গঠিত হয়। এটি সাংবিধানিক একটি প্রতিষ্ঠান। এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক 4 জন কমিশনার সহ মোট 5 জন নিয়ে এই কমিশন গঠিত হয়। কয়জন? প্রধান কমিশনার 1 জন, আরও 4 জন কমিশনার সহ মোট 5 জন নিয়ে এই নির্বাচন কমিশন গঠন করা হয়। এদেরকে কে নিয়োগ দেয়? এদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দেয়। কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনের সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতিতে কাজ করে। তাহলে নির্বাচন কমিশনার যে সবার প্রধান নির্বাচন কমিশনার সভাপতিতে এরা কাজ করে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের মেয়াদ তাদের কার্যকালের গ্রহণের দিন থেকে শুরু করে 5 বছর। তাহলে নির্বাচন কমিশনার মানে কার্যকাল কয় বছর? 5 বছর। যেদিন থেকে কার্যভার গ্রহণ করে সেদিন থেকে 5 বছর। নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করার জন্য সরকার ও অন্যান্য কর্তৃপক্ষরা কর্তব্য। তাহলে এদের কাজগুলো সুন্দরভাবে করার জন্য কারা? সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষরা অবশ্যই তাদের কর্তব্য। নির্বাচন কমিশন সংবিধানের বর্ণিত নির্দেশ অনুযায়ী কি অনুযায়ী? সংবিধানের বর্ণিত নির্দেশ অনুযায়ী দেশের নির্বাচনী আইন পরিচালিত হয়। নির্বাচন কমিশনের কার্যাদি সম্পূর্ণ করার জন্য নিজস্ব কি থাকে? সচিবালয় রয়েছে। নিজস্ব সচিবালয় রয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার জন্য নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে সংসদ প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশনার স্বাধীনতা ও নিরপেক্ষতা একান্ত জরুরি। একান্ত জরুরি। নির্বাচন কমিশনের এর জনবল ও আর্থিক ক্ষমতার জন্য সরকারের উপর নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? নির্বাচন কমিশন জনবল এবং আর্থিক সহায়তার জন্য সরকারের উপর নির্ভরশীল। তাই জনগণ অর্থ সংক্রান্ত ব্যাপারে, জনবল ও অর্থ সংক্রান্ত ব্যাপারে নির্বাচন কমিশন স্বাধীনতা থাকা একান্ত আবশ্যক। নির্বাচন কমিশনেরও স্বাধীনতা থাকা দরকার। যে কোনো জনবল, যে কোনো সমস্যা, যে কোনো অর্থ দিয়ে যে কোনো কাজ যাতে কমিশনের নির্বাচনের কাজ সে করতে পারে। তাহলে এখন নির্বাচন কমিশনের গঠনটা তোমরা সম্পর্কে বুঝতে পারছো। কয় বছর তাদের কার্যকাল? 5 বছর। কার্যকাল প্রথম কার্যের দিন থেকে 5 বছর কার্যকাল। তাহলে কয়জন মিলে? 5 জন। একজন প্রধান কমিশনার আর অন্যদিন 4 জন হচ্ছে কমিশনার। এই নিয়ে এই কি নির্বাচন কমিশন গঠিত হয়। তাহলে নির্বাচন কমিশন কীভাবে গঠিত হয় তোমরা সেটা বুঝতে পারছো। এখন নির্বাচন কমিশনার কোন ধরনের কাজগুলো করে? এই তার ক্ষমতা কতটুকু? নির্বাচন কমিশনারের ক্ষমতা ও কার্যক্রম। নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যক্রম। তাহলে কি ধরনের? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদে 119 নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত হয়েছে।
নির্বাচন কমিশনের দায়িত্ব হলো রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন পরিচালনা। কি করে? রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন পরিচালনা। নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করবে। নির্বাচনের জন্য কি করবে? ভোটার তালিকা প্রস্তুত করবে। তারপর যে ভোটারদের পরিচয় পত্র প্রদান করবে। ভোটারদের কি করবে? পরিচয় পত্র করবে। আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন যেমন এদের মধ্যে সকল স্থানীয় সকল পর্যায়ে যেমন সরকার পরিষদ, যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পার্বত্য জেলা পরিষদ, এই যে নির্বাচনগুলো পরিচালনা করবে। আনুষঙ্গিক কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদন করবে। এছাড়া প্রার্থীর মনোনয়নপত্র বাছাই, দল সম্পর্কিত নীতিমালা এবং আনুষঙ্গিক কার্যাদি সুষ্ঠুভাবে পরিচালনা করবে। তারপরে কি করবে? নির্বাচন পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করবে। নির্বাচন কমিশনের এই কাজ। এছাড়া নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা। কি করবে? নির্বাচনী এলাকাগুলো সীমানা নির্ধারণ করে দেবে। এছাড়া যেমন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে 300টি নির্বাচনী এলাকা রয়েছে। সেখান থেকে জনগণ প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্যগণকে নির্বাচিত করে। ভৌগোলিক এলাকায় তারা আয়তন ও ভোটার সংখ্যার ভিত্তিতে নির্বাচনী এলাকাটা কি করবে? নির্ধারিত করবে। ভোটার এলাকাটা নির্ধারিত করবে। ভৌগোলিক এলাকা ভিত্তিক 300 আসন ছাড়াও বাংলাদেশের জাতীয় সংসদে আরও 50টি সংরক্ষিত আসন রয়েছে। এগুলো মহিলাদের জন্য নির্দিষ্ট। কাদের জন্য নির্দিষ্ট? মহিলাদের জন্য নির্দিষ্ট। তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে। 300 সংসদ সদস্য কর্তৃক পরোক্ষভাবে নির্বাচিত মহিলাদের জন্য এই ভোটগুলো আছে। তাহলে তোমরা এটা বুঝতে পারছো। তাহলে যে ক্ষমতা, নির্বাচন কমিশনের ক্ষমতা তাহলে কি হলো? কত অনুচ্ছেদে লেখা আছে? 119 অনুচ্ছেদে সংবিধানে বর্ণিত আছে। তাহলে কমিশনের দায়িত্বগুলো কি হলো? নির্বাচন পরিচালনা করা, নির্বাচনের সঙ্গে ভোটার তালিকা প্রস্তুতকরণ, ভোটারদের পরিচয়পত্র দেওয়া, আর কি করবা? নির্ধারিত নির্বাচন সীমা সাধারণ পরিষদ, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং পার্বত্য জেলা পরিষদ, এইগুলো পরিচালনা করার জন্য আনুষ্ঠানিক কার্যাদি সুষ্ঠুভাবে তারা সম্পাদন করবে। এছাড়া নির্বাচনের কাজ গুরুত্বপূর্ণ করবে। আর কয়টা? 300টি নির্বাচনী এলাকাকে ভাগ করে দেওয়া এবং জনগণের প্রত্যেক ভোটে সংসদের সদস্য নির্বাচন করা। ভৌগোলিক আয়তন ও ভোটারের যে সংখ্যা নির্ধারণ করে তাকে সেভাবে করে দেবে, যাতে তারা এটা সুন্দরভাবে নির্বাচিত করতে পারে। আর যে 50টা মহিলা সংরক্ষিত আসন আছে, এইগুলোর জন্য নির্দিষ্ট, এদের জন্য নির্দিষ্ট। তাই জনগণের সরাসরি ভোটে এই 300 সংসদ সদস্য কর্তৃক পরোক্ষভাবে নির্বাচনে নির্বাচিত হবে। তাইলে তোমরা নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা, কার্যাবলী সম্পর্কে সুন্দরভাবে বুঝতে পারছো। আর কোনো সমস্যা এতে হবে না। হ্যাঁ, তাহলে তোমরা সবাই সুন্দর থেকো, সুস্থ থেকো, এই বলে আজকে আমি ক্লাস শেষ করছি। আবারও আগামী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।